লাইভে চলে আসছি, বাট আই গেস আমরা একটু ওয়েট করি, মানুষজনকে জয়েন করতে দেই। আমরা লাইভে চলে আসছি। অলরাইট, সো আসসালামু আলাইকুম সবাইকে, আবার স্বাগতম ক্যাপস্টোন এডুকেশনের লাইভ সেশনে। আমি শাহরিয়ার আহমেদ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, এই প্যান্ডেমিকের মধ্যে সবাই বাসাতেই আছেন। আর আজকের এই সেশনটা স্পেশালি হচ্ছে আমাদের আইএলস সেশনের জন্য। আমরা এর আগে ফেসবুকে একটা ডিক্লেয়ার করেছিলাম যে আমরা আইএলসটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতে যাচ্ছি। সো ভালোভাবে কাজ করার অর্থটাই হচ্ছে যে there will be lots of videos, there will be lots of tips, there will be lots of suggestions, and there will be lot more essential material sharing and other things. মানে আমরা, আপনারা যেটা জানেন যে অলরেডি আমরা আইবিএ এর এমবিএ এবং জব প্রিপারেশন গুলোর জন্য যা করতাম, যে আমরা অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস বলেন বা ইম্পর্টেন্স ভিডিওস বলেন বা বিভিন্ন লেসন বলেন, এগুলো রেগুলারলি শেয়ার করতাম। সো আইএলস এর জন্য ইনশাআল্লাহ আমরা এখন থেকে করব। সো আজকে আমাদের এখানে আইএলস এর এই স্পেশাল প্রোগ্রামটাতে, স্পেশাল সেশনটাতে উপস্থিত আছেন হচ্ছেন রাইদা ইসলাম, আমাদের আইএলস প্রোগ্রাম এবং স্পোকেন প্রোগ্রামের কোঅর্ডিনেটর। হ্যালো রাইদা। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওকে, আর এছাড়াও আছে হচ্ছে আদনান। আদনান হচ্ছে আইবিএ এর আমার ব্যাচমেট ছিল, 49 ব্যাচ। এছাড়াও কিছুদিন আগে আসসালামু আলাইকুম সবাইকে। Thanks for allowing me, Sadiq bhai, to join this session, and let's see, we'll have a nice session inshallah. Yeah, thanks a lot Adnan for coming. আদনান আমাদের এখানে অলরেডি আইবিএ এবং স্পোকেনের ক্লাসও কিন্তু নিয়েছে আর কি। সো আদনান হচ্ছে এখন ডিএইচএল এ রিসেন্টলি তুমি জয়েন করেছো, রাইট? ইয়া, ডিএইচএল, রাইট। সো আশা করা যায় যে আমরা খুব চমৎকার একটা সেশন ইনশাআল্লাহ আজকে করব আইএলস নিয়ে। সো আপনাদের যার যে প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা হচ্ছে সেই অনুযায়ী টাইম টু টাইম হচ্ছে কমেন্টস এর অ্যানসার গুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ দিতে থাকবো। আচ্ছা, আজকের দিনের ফার্স্ট কোশ্চেন আমি রাইদাকে করতে যাচ্ছি। রাইদা, যেহেতু আমাদের এখন একটা লকডাউন চলতেছে, বাট হোপফুলি যেহেতু পরশু থেকে আমাদের মার্কেট খোলা দিয়ে দিয়েছে, সো লকডাউনটা উঠে যাচ্ছে। সো বাট যেটা হচ্ছে যে একটা ডেডলক ছিল, মানে বিভিন্ন এক্সাম গুলো আইএলস এর যাদের ডেটটা ছিল সেই ডেটটা পিছাচ্ছিল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট উইল বি দ্য ফিউচার? মানে এই যে পরীক্ষাগুলো পিছালো বা এটা মানে এটা কি হতে যাচ্ছে? What I personally believe is যেটা হচ্ছে এখন, things are all digitalized, communication is happening through the internet, right? And IELTS are already কিন্তু computerized exams আছে, এমন নাই যে নাই। So if the pandemic situation continues, then I believe যে একটা time চলে আসবে when people will be more comfortable with technology, and তখন they might transfer their exam giving situation from the more traditional handwritten exam to the computerized way of doing it. But আপাতত এখনো যেহেতু মানুষরা are not that familiar with the computerized thing, so যেভাবে যা বুঝতে পারতেছি, people will keep on crossing their fingers যে dates পিছানো হোক, pandemicটা একদিন কমে আসবে, pandemicের যে consequences, and আবার venues গুলো fully operable হবে and ওখানে সব exams conduct করা হবে। But as long as we're hoping for that, I think আমাদের উচিত যে we as human beings get ahead with times. We make ourselves more comfortable with the things so that future যদি IELTS exam পুরোপুরি যদি computerized হয়ে যায় একদিন, through one of the many outcomes, যে pandemic will be একটা forever situation, তাহলে যদি আমরা সেদিকে যদি আগাইতে পারি বা যদি আমাদের so that আমরা যদি কোনো ঝামেলা না ফেস করি, বা so that we're more comfortable with accepting it.
Okay. So, sorry. আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আমি তোমাকে করি ফার্স্টে, যে কেউ যদি ধরো আইএলস এর প্রিপারেশনটা শুরু করতে যায়, জাস্ট সে একদম বিগিনার থেকে শুরু করবে, আমি কিচ্ছু জানি না আইএলস সম্পর্কে, আমি জাস্ট আমার প্রিপারেশনটা শুরু করব, সো হাউ শুড আই বিগিন উইথ? আচ্ছা, সো এইটা ফার্স্ট অফ অল উই হ্যাভ ইন্টারনেট এখন মোবাইলে, ডেস্কটপে, ল্যাপটপে, এভরিওয়্যার। ফার্স্ট অফ অল যেটা আমি করেছিলাম যখন আমি ফার্স্ট টাইম আইএলটিএস পরীক্ষা দিই, ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি জানতাম যে আই হ্যাভ টু গো অ্যাব্রড, তো আমি এসএটি দিই কারণ আমি জানি এসএটি আমার লাগবে। And then I was told you have to give IELTS as well. So I was like, what is IELTS? So আমি দৌড় দিয়ে যে আমাদের হ্যান্ডি ড্যান্ডি গুগলে আমি গুগল করি যে IELTS কি জিনিস, and then I get to learn about the things it entails, it consists of. So that is how I began essentially. And তারপর আমি এক সপ্তাহের মধ্যে এক্সাম দিয়ে দিই। বাট কথাটা হচ্ছে যে if একজন একদম নিউবি, a person has no idea যে what IELTS is, what it entails of, what it consists, তাহলে what they should do is before beginning they should see যে what IELTS actually is. They should do proper research. They should see a few YouTube videos about একদম IELTS এর basic of the basic, যেখানে ওরা 4টা মডিউলকে ইন্ট্রোডিউস করে, listening, reading, writing, speaking as we know it. And তারপর ওগুলো কোয়েশ্চেন প্যাটার্নস গুলো কি হয়। And then IELTS তো আবার দুই ধরনের থাকে, একটা একাডেমিক, একটা জেনারেল ট্রেনিং, আরো আছে UKV IELTS আছে, তারপর আরো IELTS লাইফ ট্রেনিং আছে। বাট জেনারেল ট্রেনিং অ্যান্ড একাডেমিকটা হচ্ছে দ্য মোস্ট পপুলার ফর্মস, এগুলোই মানুষরা সাধারণত দেয়। তো তারপর দে হ্যাভ টু সি দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল ট্রেনিং অ্যান্ড একাডেমিক, অ্যান্ড তারপর ওদের পারপাস যে ওরা কি বাইরে পড়তে যাবে, ডু দে ওয়ান্ট টু পারসু আ হায়ার ডিগ্রি, নাকি ডু দে ওয়ান্ট টু জাস্ট মাইগ্রেট অ্যাব্রড। সো বেসড অন দ্যাট দে আর গোইং টু চুজ এনি ওয়ান অফ দেয়ার মডিউলস, অ্যান্ড তারপর ওই দুইটা যে কোনো একটা মডিউলসের কোয়েশ্চেন গুলো ওরা দেখবে যে আচ্ছা ঠিক আছে, লিসনিং এ এটা এটা আছে, রিডিং এ এটা এটা আছে, রাইটিং এ এটা এটা আছে, স্পিকিং এ এটা এটা হয়, এরকম এরকম কোয়েশ্চেন্স করে, বেসিক্যালি প্রিপেয়ারিং দেমসেলভস মেন্টালি সো দ্যাট ওয়েন দে ডু স্টার্ট, তাহলে যদি ওরা আরো মানে দে কাম আপ all geared up, মানে দে আর এন্টারিং ব্যাটলফিল্ড বলতে পারেন, দে আর অল আর্মড আপ, সবকিছু জেনে বুঝে শুনে দে স্টার্ট, so they can start from there. And তারপর অনলাইন is একটা blessing kind of, because অনলাইনে অনেক প্ল্যাটফর্মস আছে যেখানে অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে, অনেক কোয়েশ্চেন পেপারস আছে। ফেসবুকে কিন্তু অনেক প্ল্যাটফর্মস আছে, যেরকম ফেসবুক গ্রুপে অনেক গ্রুপ আছে, আমাদেরও ক্যাপস্টোনের একটা আইএলটিএস এর গ্রুপ আছে। সো এগুলো জায়গায় they can enter and they can see যে what is the word on the street, what are people talking about, যে এখন কি হচ্ছে না হচ্ছে, they can be all caught up with what's happening in the recent scenario. এইভাবে they can gradually start preparing, and তারপর তো IELTS at the end of the day is all about practice, so that's how they can begin, what I presume. আদনান, আমি একটু তোমার কাছে আসতে চাচ্ছিলাম, সম্ভবত তোমার কি ফ্যানটা চলছে, এটা বোধহয় একটু শব্দ হচ্ছে, মাইক্রোফোনে একটা আওয়াজ আসছে বাড়তি। Just checking it. আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইটস ফাইন। Great. Okay, so yeah. ওকে, সো তোমার কাছে আজকে আমার ফার্স্ট যে কোশ্চেনটা থাকবে যে তুমি তো 2019 এ, সো যেহেতু তখন তুমি অলরেডি জব করতেছিলা, সো হাউ বেসিক্যালি ইউ স্টার্টেড ইউর প্রিপারেশন, মানে হোয়াট ডিড ইউ ডু অ্যাকচুয়ালি এট দ্য বিগিনিং, হোয়াট হ্যাভ ইউ ডান? To be honest, I started my preparation a few months back. And even though I was in job, I tried to manage at least half an hour or at least an hour every day for this preparation. And basically, what I did for IELTS is the same thing I did for IB, MBA as well. Like, I first tried to solve a particular IELTS question paper or a model test question, anything else like that. So then I tried to find out what are the things that are actually creating problems.
I mean, like, what are the things that I'm finding difficult in the entire test? So those things I need to find out first, and then I try to improvise myself slowly, like doing more practice and everything. So that's how I tried to approach, and eventually things went all right. Yeah. So basically that's that. So practice is something that you need to do on a continuous basis every single day. You need to find out some time, half an hour, 1 hour at least. But it's better not to skip things, right? So that's how I try to do that. ওকে, আচ্ছা, রাইদা, যেহেতু তুমি অনেকদিন ধরেই এই মানে আইএলস পড়াচ্ছ বা দেখাচ্ছ বা এইটা নিয়ে মোটামুটি আসো, মানে মোটামুটি বলা যায় যে ইউ আর এন এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড। সো তোমার কাছে আমি বলবো যে যখন তুমি ক্লাস নাও স্টুডেন্টদের বা ক্যাপস্টোনে যখন নিচ্ছ বা পড়াচ্ছ বা দেখতেছো, সো তখন মানে বেসিক্যালি সবচেয়ে কমন যে ভুলগুলোর কারণে স্টুডেন্টের মার্কস গুলো কমে যায়, সে কমন কিছু ভুল যদি যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি বলতাম। Oh, I cannot stress this enough. So, although yes, true, Jay, I have been in this field for quite a while now. But I won't call myself an expert on that. Amio এখন every day shiki class নিতে every other day. I learn a lot of new things as well. And IELTS syllabus by IELTS question pattern continuously changes. So it's a learning process overall. It's a journey. So আমি যেটা দেখি সেটা হচ্ছে মানে listening and reading, এটা হচ্ছে you have to listen, you have to write your answer, you have to read, you have to write your answer. মানে আরো অনেক টেকনিক আছে, মানে but generally যদি gist যদি বলতে চাই এটা। But speaking and writing in Bala, I cannot stress this enough. I have taken a lot of exams, a lot of mock tests, anything you can say. Grammar, oh my god, I cannot stress it enough how important it is. মানে আমাকে এরকম অনেকে কোয়েশ্চেন করে যে আচ্ছা আমি যদি কন্টিনিউয়াসলি যদি আমি ইংলিশে একটা সুন্দর ফ্লুয়েন্টলি একটা স্টাডি ফ্লোতে কথা বলতে থাকি, তাহলে আমার গ্রামারের ভুল যদি না ধরা পড়ে তাহলে তো আমার স্কোর ভালো আসার কথা, রাইট? বাট দ্যাট ইজ নট দ্য কেস। স্পিকিং এর এক্সামে আমরা 4টা ক্রাইটেরিয়াতে মার্ক করি, ওয়ান অফ দেম ইজ গ্রামার। সো গ্রামার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যারা আইএলটিএস এর এক্সাম নেয় তাদের কান কিন্তু একদম ওপেন আপ থাকে, লাইক একটা আর্টিকেল এর জায়গায় একটা দা বললো কিন্তু এটা আমাদের কানে অনেক জোরে লাগে। ইটস লাইক তখন we become a grammar Nazi of a sort. And that is good actually because it helps us score. So grammar-এ স্টুডেন্টরা যেগুলো অ্যাসপেক্টস এ ভুল করে থাকে সাধারণত সেটা হচ্ছে prepositions এর কারেক্ট মিনিং, যে কোন prepositions কোথায় ইউজ হবে, in, on, the, they're very মানে in, on, under, underneath, beneath, এগুলো these are very basic prepositions. But তাও যখন একটা পার্সন যখন স্টেডিলি কথা বলতে থাকে তখন কিন্তু ওদের কথার ফ্লোটাতে কিন্তু they get lost and they are not being able to be aware of what they're saying all the time. যেরকম আমিও কিছু আগে prepositionের মধ্যে একটা দা বলে দিয়েছিলাম। So just like that, it's like that. Prepositions, subject verb agreement, articles or usage, these are the places যেখানে স্টুডেন্টসরা অনেক বেশি মিস্টেক করে থাকে। স্পিকিং এর গ্রামারের বেলায়, রাইটিং এর গ্রামারের বেলায়, রাইটিংও আমরা 4টা অ্যাসপেক্টস এ স্কোরিং করি, one of them is grammar. So grammar is very very important for IELTS. Do not misunderstand যে grammar is just grammar. Grammar is the foundation of English, so you have to be good in it. আরেকটা যেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে accents, pronunciation, right? যেরকম একটা স্পেলিং বলি, SCHEDULE, এই ওয়ার্ডটা কি? What is this word? Schedule, right? আর আমরা বলি schedule, হ্যাঁ, না schedule এর ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, but the thing is when you are speaking in an accent you have to maintain that accent. And আমরা কিন্তু বাংলাদেশে আমাদের কারিকুলামে আমাদেরকে স্পেলিং গুলো ব্রিটিশ অ্যাকসেন্টে মানে ব্রিটিশ কারিকুলামে শেখানো হয়, কিন্তু আমাদের অ্যাকসেন্টটা কিন্তু আমেরিকান চলে আসছে। So we have to maintain the accent বা the pronunciation. অনেকে আছে যারা আবার চকে ছ প্রনাউন্স করে, জকে চ প্রনাউন্স করে, মানে ওয়ার্ড গুলোর প্রনাউন্সিয়েশনটার মধ্যে একটা বাংলা প্রনাউন্সিয়েশন চলে আসে, একটা বাংলা অ্যাকসেন্ট চলে আসে। তারপর এমন অনেক আছে, এটা আমিও বলি যে when I keep on talking continuously in English there is a point where I will হঠাৎ করে say যে, এই যে যেটা যে চলে আসলো, এরকম একটা যে তো চলে আসবে। Yeah, right? এটা অনেক হয়, এটা ভাইয়া I'm pretty sure when he was practicing he also saw that he had to এটা ঠিক করতে হচ্ছে। So এগুলো চলে আসে, কিন্তু এটা আমরা যতই কন্ট্রোল করার চেষ্টা করি না কেন, it's an unconscious, it's subconscious thing. So
এগুলো ভুল হয়, and we have to keep in mind so that আমরা এই ভুলগুলো যদি না করি, because as silly as they sound, they are very very crucial, because speaking এ আরেকটা aspect যেখানে স্কোর করা হয়, it's pronunciation. So আবার ওটার আন্ডারে আবার এগুলো কাউন্ট করা হয়, so there is actually not মানে এত ওয়ে নাই যে you can escape back to পার পেয়ে যাবেন. So you have to practice and you have to avoid making these mistakes. That's what I would suggest. ওকে, সো আদনান, তোমার কাছে কি মনে হয় যে কোন ভুলগুলোর দিকে আসলে স্টুডেন্টদের বেশি দেখা উচিত? মানে তুমি কি দেখছিলা, মানে তুমি যখন প্রিপারেশন নিচ্ছিলা, তুমি কোন ব্যাপারগুলো মনে হয়েছে যে এটা তোমরা আসলে ঠিক করা উচিত? ওয়েল, পার্সোনালি বলতে গেলে ভাইয়া 4টা মডিউল আছে বেসিক্যালি আইএলটিএস এ, আপনার লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। তো প্রতিটা মানুষের তো একটা আলাদা স্ট্রেংথ থাকে, পার্সোনাল স্ট্রেংথের জায়গা থাকে। আমার স্পিকিং এর জায়গাটা পার্সোনালি ইট ওয়াজ গুড ফর মি, এন্ড আপু যেটা বললো, ভোকাবুলারিজ আই ওয়াজ কোয়াইট পুয়ার, আই এম স্টিল পুয়ার এট দ্যাট। সো ভোকাবুলারির জায়গাতে আমার রাইটিং এ কিছুটা ল্যাকিংস ছিল, যেটা আমি রিকভার করার চেষ্টা করেছি বিভিন্ন নিউজ পেপারস, ইংলিশ বই এগুলো স্টাডি করে। ট্রাই টু জাস্ট স্টাডি দোজ থিংস, এন্ড এমন না যে লাইক আমি স্টাডি করলাম রেখে দিলাম, না, আমি জিনিসটা নোট ডাউন করবো। হোয়াটএভার আই এম ডুইং এভরি সিঙ্গেল ডে, আই ট্রাই টু নোট দোজ থিংস ডাউন, এন্ড দেন আই ট্রাই টু রিভিউ দোজ থিংস আফটার দ্য এন্ড অফ আ পার্টিকুলার উইক। হ্যাঁ, একটা সপ্তাহ শেষে আমি কোন কোন জিনিসগুলো শিখলাম, কি কি ওয়ার্ডস শিখলাম, আমি সেটা নোট ডাউন করলাম। আর যেটা আপু বললো গ্রামারের বিষয়টা, গ্রামার জিনিসটা কোত্থেকে আসছে? গ্রামার ইজ ইটসেলফ অ্যাকচুয়ালি ইংলিশ, বিকজ গ্রামারটা তৈরি হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আইডেন্টিফাই করার জন্য। ইংলিশে কিভাবে কথা বলে সেইটাকে একটা স্ট্রাকচারাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু গ্রামারটাকে বানানো হয়েছে। So therefore, if you try to deviate yourself from grammar, actually that doesn't make sense, and people will understand quite easily that you are, polluting the language. So, right. So that's why I think গ্রামারটা যদি কারো কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের ল্যাকিংস মনে হয় যে আছে গ্রামারে, please do not, I repeat, do not make that confusion inside. Do not let it there. Just try to, improvise yourself. কোনো grammatical error allow করা যাবে না before you give the IELTS exam. That's basically the thing, right? So এই weakness গুলো আপনি যখন একবার recover করতে পারবেন, then you build up the confidence that you need for the IELTS exam. Because quite frankly, it costs a lot of money in the first place, and a lot of time, valuable time for your life. So এই সব জিনিস আপনি একবার হারাই গেলে তো এটা আসবে না, তাই না? সো এই জিনিসগুলোর জন্য অনেক সিরিয়াসলি আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এবং আপনার প্রতিটা দিনের কাজগুলোকে আপনার নোট ডাউন করে করে নিজেকে রিএভালুয়েট করতে হবে যে what you are doing, how you are improvising, how you are developing. I know it sounds quite childish a bit, but you have to go through that. You have to go through the scratch, right? So that's how I tried to develop myself. So that's basically how it happened. আর একটা জিনিস হচ্ছে, যত যাই করুক একটা মানুষের কনফিডেন্স লুজ করা যাবে না। আইএলটিএস এক্সামে you are not there to lose your confidence. You have to be confident about yourself, এবং খুব স্লোলি, কামলি, পিসফুলি আপনাকে এক্সামটা অ্যাপ্রোচ করতে হবে। You cannot lose your temper, you cannot lose your confidence, you cannot lose anything else. So yeah, that's how I think a person should approach the IELTS exam. আচ্ছা, রাইদা, একটু তোমার কাছে ব্যাক করি। সেটা হচ্ছে যে জিটি মানে জেনারেল ট্রেনিং আর একাডেমিক, এই দুটোর মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কি? মানে কাদের আসলে কোনটা নেওয়া উচিত? Acha, that's a good question actually. That's a very general question, but actually a very good question. So general training and academic, এই দুটার ডিফারেন্সটা হচ্ছে mainly in the modules writing and reading. এই দুটা modules এই দুইটা মানে এই দুটো পার্টের ডিফারেন্স, general training and academic. So academic, এটা নামেই তার পরিচয়. It's for people who want to pursue their education abroad. So when you are applying for master's or your MBA or a PhD degree, basically if you're trying to study abroad, pursue a higher degree abroad, then they are going to ask for a few specific results, GRE, GMAT, and the mandatory result that they're going to ask for all concentrations is IELTS, to test your English proficiency, how good you are at speaking in their native language, but how good you are in this language that is the medium that you can communicate to the people who are living in that other land, right? So academic হচ্ছে তাদের জন্য, and not only to test যে আপনি ওই দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন নাকি না। academic এর পেপারটা একটু টাফ করে সেট করা হয়, যেরকম রিডিং পার্টটা it's a little tougher than general training এর পার্টটা। The reading, like the reading experts
excerpts. Sorry, my bad. The reading excerpts are basically taken from research papers, journals, like the scientific magazines. ওগুলো থেকে এগুলো excerpts নেওয়া হয়, BBC, National Geographic, whatever you name it. এগুলো থেকে academic reading এর excerpts গুলো নেওয়া হয়. They take it from there. And writing part 1 task. So writing there are 2 tasks, task 1 and task 2. Task 2 is the essay part, যেটার জন্য 40 minutes দেওয়া হয়, and they let you write a minimum of 250 words. So ওইটা আবার দুইটা general training আর academic এ same, কিন্তু এটা academic এ part task 1 টা is একটা summary writing. আপনাকে একটা গ্রাফ দিয়ে দিবে, একটা পাই চার্ট দিয়ে দিবে, কোন একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, আর আপনাকে বলবে যে summarize the information in these images or diagram, বা describe the diagram, বা আপনাকে বলবে যে imagine you are a professor about to give a lecture, and these are the graphical representations that you're going to show, so summarize the graphs. So এইভাবে আপনাকে questionটা set করে দিবে, and you have to basically describe the diagram. That is what it is for academic. But on the other hand, general training এ reading partটা is easier, ঠিক আছে? এখানে আপনাদেরকে আরো general basic knowledge wala excerpts গুলো দেওয়া হবে. They are going to use much easier comprehensive stuff basically. যেরকম for example আপনাকে এরকম একটা question আছে Cambridge book number 11 বা 12 এ, যে একটা রেস্টুরেন্টের কয়েকটা রেস্টুরেন্টের menus দিয়ে দেয়, menus দিয়ে দেয় basically. menus দিয়ে দেয় বা রেস্টুরেন্টের বাইরে যেগুলো ঝুলানো থাকে ওগুলো দিয়ে দেয়, দিয়ে বলে যে okay, so on which days is this food found in 2 of the restaurants? এরকম silly questions দিয়ে দেয়, but that doesn't mean it's not hard. General training এর reading এর scoring টা কিন্তু আর একটু tougher than academic. যেরকম general যদি আপনারা নোটিস করেন academic এ যদি আপনি 36 বা 37 টা questions correct করেন out of the 40 questions that are in the reading part, তাহলে কিন্তু আপনি একটা 7.5 উঠাতে পারবেন. I don't think I'm entirely correct, but আপনারা তো চেক করতে পারবেন, মানে ডিফারেন্সটা দেখার জন্য. And যদি এটা জেনারেল ট্রেনিং এর বেলায় হয় তাহলে কিন্তু একটা রেঞ্জ দিয়ে দিবে না যে 36 to 38 কোশ্চেনস কারেক্ট করলে আপনি 7.5 পাবেন, এমন না। 37টা অ্যানসারস কারেক্ট হলেই আপনি 7 পাবেন, না হলে না। যদি একটা অ্যানসার কম বেশি ভুল হয় আপনার গ্রেড কিন্তু এদিক সেদিক চলে যায়, যে আদনান ভাই আমার সাথে এগ্রি করতেছে। সো জেনারেল ট্রেনিং এর রিডিং এর প্যাসেজ গুলো ইজি হলেও স্কোরিংটা কিন্তু আরেকটু ক্রিটিক্যাল। এটা হচ্ছে জেনারেল ট্রেনিং এর জন্য। আর জেনারেল ট্রেনিং এর টাস্ক 1টাও ইজ ইজিয়ার কম্পারেটিভলি বলতে পারেন উইথ একাডেমিক। জেনারেল ট্রেনিং এর টাস্ক 1টাতে একটা লেটার রাইটিং দেয়, বলে যে ফর এক্সাম্পল you live beside some very noisy neighbors, write a letter to them saying যে how the noise is disturbing you, what you're not being able to do because of the noise. মানে বেসিক্যালি লেটার লিখতে দিবে, না কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে দিবে, বা অ্যাপ্লিকেশন তো না লেটারই লিখতে দিবে, বা এরকম কোন লেটার লিখতে দিবে যে write a letter to your uncle saying what you planned for the vacation. এরকম সিম্পল একটা লেটার রাইটিং থাকবে, no envelopes need to be drawn, ওরা ডেটটাও দিয়ে দিবে, আপনাকে ওখান থেকে শুরু করতে হবে, এন্ড এটার মিনিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 150। সো এই রাইটিং এ আর রিডিং এ জেনারেল ট্রেনিং আর একাডেমিক ডিফারেন্স থাকে। এন্ড বিফোর আই এন্ড আমি বলবো যেরকম একাডেমিকটা ইজ ফর পিপল যারা বাইরে পড়তে যেতে চান, জেনারেল ট্রেনিংটা ইজ ফর পিপল হু ওয়ান্ট টু মাইগ্রেট অ্যাব্রড। যেরকম আই থিঙ্ক আদনান ভাইয়া জিটি দিয়েছিলেন জেনারেল ট্রেনিং, রাইট? ইয়া, so general training is for people who want to migrate abroad. যদি আপনি কানাডা migrate করতে চান তাহলে I think they need a minimum score of 6.5 or 5.5. I'm not sure. I think 5.5, right? 6.5 I guess. 6.5, right? হ্যাঁ, I think আগে তো 5.5 ছিল, এটা এখন 6.5 হয়েছে। So তখন আপনাকে জেনারেল ট্রেনিং দিতে হবে, জেনারেল ট্রেনিং একটা bare minimum of 6.5 উঠাতে হবে, and then you can go on with the immigration process for the country of your, like of your taste, but whichever you want to go to. So that is the main basic difference between academic and general training. Okay, right. So Adnan, তোমার কাছে এবার আমি নেক্সট কোশ্চেনের জন্য আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ একজন স্টুডেন্ট এখন ডিসাইড করলো হয় সে বাইরে যাবে, বাইরে পড়তে যাবে, অথবা মাইগ্রেশনের জন্য যেতে যাচ্ছে। সো হোয়াট শুড হি অর শি ডু ফার্স্ট? তারা কি আগে রেজিস্ট্রেশনটা করে নেবে, নাকি তারা আগে হচ্ছে প্রিপারেশনটা নিবে, নেওয়ার মাঝামাঝি গিয়ে তারপরে হচ্ছে সাপোজ রেজিস্ট্রেশনটা করবে?
Actually, very depends on the time limit that you have available for you. So because একটা হচ্ছে একাডেমিকে আপনার তো কিছু সেশন থাকে, লাইক ফল, স্প্রিং, অটম, whatever. সো ওই সেশনগুলো ধরার জন্য আপনার হাতে কতটুকু টাইম আছে সেটার বেস করে আপনার প্রিপারেশন নিতে হবে। এখন আপনার যদি হাতে 3 মাসের বেশি সময় না থাকে, I think it's better for you to register for the exam and then go for it, just right. আর যদি আপনার সময় থাকে, especially in case of migration purpose, যেটা হয় যে সেক্ষেত্রে আপনি you can take 5 to 6 months, you can prepare yourself with all these things, and then when you feel confident that yes I can go for the exam, then you can go for the exam, right? So এটা ডিপেন্ড করে আপনার পারপাসের উপরে। যদি আপনার আর্জেন্সি থাকে, then you should definitely go for the T20 match, and if you don't have much, I mean, if you have a lot of time to prepare yourself, then you can go for the test match as well. It will prepare you much better than the short term preparation. So yeah, I guess. ওকে, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনটা আসি আমি হচ্ছে রাইদার কাছে, যে হাউ এক্স্যাক্টলি স্টুডেন্ট ক্যান গেট এ গুড স্কোর। মানে ভালো স্কোর আমি 6+ পেতে যাই, আমি 7+ পেতে যাই, মানে আমি যদি একেবারে খুব সংক্ষেপে বলতে চাই তাহলে আসলে আমি একদম স্পেসিফিক যদি করে দিই, আমি 4টা থেকে 5টা পয়েন্ট যদি আমি মেনশন করতে চাই, যে কোন 4টা থেকে 5টা পয়েন্টে তার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত টু গেট এ গুড স্কোর, সো সেই পয়েন্টগুলো তোমার মনে হয় কি হবে? আচ্ছা, ওকে, সো that again is a very good question. আজকে ভাই আপনি অনেক ভালো ভালো কোশ্চেন্স করতেছেন, আমাকে অন্য টাইম এমন কোশ্চেন্স করেন না। আচ্ছা, kidding. So basically IELTS যেটা আমি তখন বলছিলাম যে it's all about practice, and আদনান ভাইয়া একটা কথা বলছিল যেটা অনেক ভালো লাগছে, যে you should be confident, you shouldn't be nervous when you're approaching it. তো এগুলো তো একদম বেসিক, মানে you have to know it's a go-getter point, right? So Right. a few things that I would personally suggest, and যেটা আমি করে এসেছি already, I suggested কয়েকটা পয়েন্টে যেটা ফোকাস করলে I think you can get like great score হচ্ছে basically যে first of all প্র্যাকটিসটা থাকতে হবে এভরিডে। এমন অনেকে আছে যারা যেরকম আমার ব্যাচেরই স্টুডেন্টরা, ঠিক আছে, ওরা এখন যদি দেখে থাকে তাহলে গুড, এটা লাইভের মধ্যে দিয়ে ওদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্লাসে আমি তো অনেক প্র্যাকটিস করাই, বলতে পারেন যে কান ধরে আমি ক্লাসের মধ্যে যতক্ষণ ক্লাসে আছেন কোনো কথা নাই, প্র্যাকটিস করতে থাকবেন। ইউ হ্যাভ টু কিপ অন প্র্যাকটিসিং প্যাসেজেস, লিসনিং। 6-7টা আমরা সলভ করে ফেলি, রাইট? অনেক করে ফেলছি, আচ্ছা নেক্সট ক্লাসে আমি আবার মনোযোগ দিয়ে করবো। মাঝখান দিয়ে আমার প্র্যাকটিসের দরকার নেই। তারপর মাঝখানে 2-3 দিন ছুটি নিয়ে ওরা বসে থাকে আর প্র্যাকটিসটা করে না, নেক্সট ক্লাসে আসলেই করে। দ্যাট ইজ রং, দ্যাট ইজ নট রাইট, ঠিক আছে? যখন প্র্যাকটিসটা করবেন, হ্যাঁ ক্লাসে আপনি আমার সাথে 1.5-2 ঘন্টা বসে প্র্যাকটিস করছেন, দ্যাটস গুড, কিন্তু বাসায়ও এই প্র্যাকটিসটা রেগুলারলি চালিয়ে যেতে হবে। It doesn't matter যে আপনি একদিনে বসে 6 ঘন্টা করেছেন নাকি না, it matters যে আপনি 6 দিন টানা বসে আপনি 1 ঘন্টা করে করেছেন। প্র্যাকটিস ইজ রেগুলারিটি মেইনটেইন করেছেন, রাইট? ইউ হ্যাভ টু মেইনটেইন একটা ফিক্সড স্কেজুয়াল, রেগুলারিটি এভরিডে থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি থাকলে, এটা অনেকেই এই জিনিসটাকে অনেক লাইট ভাবে দেখে, মনে করে আরে আমি এক্সামের আগে 3-4 দিন বসে 3-4টা পেপার সলভ করে ফেলবো। নো, এটা হয় না। ইফ ইউ ওয়ান্ট আ স্কোর অফ 7+, তাহলে আপনাকে মিনিমাম 1 মাস বসে 1 মাসে 30 দিন আপনাকে 30টা দিন 30টা পেপার সলভ করতে হবে, তাহলে মেবি আপনি ওটা ফেলতে পারবেন, রাইট? এই যে আদনান ভাই ইজ এগ্রিং, সো দ্যাট ইজ নাম্বার 1. নাম্বার 2 হচ্ছে you have to figure out your weaknesses and you cannot be in denial about it. If you are speaking with someone in English and if you see যে okay আমি অনেক স্টাটার করছি, আমার ফ্লুয়েন্সিতে ঘাটতি আছে, আমার vocabulary, যেটা আদনান ভাই বলেছেন যে my vocabulary was not that great, right? So এগুলো flaws you have to figure out about yourself at the very beginning. একটা বেসিক্যালি ডায়াগনোসিস একটা করা উচিত করে, you have to see যে আপনার ভুলগুলো কোথায় আছে, so that throughout the rest of the training session you can focus on those weaknesses. আপনি যদি দেখেন যে আপনি অনেক বেশি উইক, তাহলে আপনার এক্সামটা এখন দেওয়ার কোনো দরকার নেই, আপনি 2 মাস পরেই দেন। 2 মাস পরে দিয়ে আপনি নেক্সট 2 মাস আপনি পেপার সলভ করতে ইউ ফোকাস অন ফিক্সিং ইয়োর ফ্লস। আপনার যদি গ্রামারি উইকনেস থাকে, আপনি পিন পয়েন্ট করেন যে আচ্ছা গ্রামারে আমার এটা ভুল। ইউ টেক এক্সট্রা ফিউ গ্রামার লেসন্স, কয়েকটা ইউটিউব ভিডিওস দেখেন, কয়েকটা স্কাই সলভ করেন, গ্রামারটা বেটার করেন, বিকজ যেটা আমরা প্রথমে ডিসকাস করেছি যে স্পিকিং এন্ড রাইটিং এর গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ সি যে আপনার রাইটিং এর স্ট্রাকচারটা ঠিক হচ্ছেই না, ইউ আর ভেরি উইক ইন রাইটিং, রাইট? তখন আপনি
রাইটিংটা একবার লিখবেন, যেটা আদনান ভাইয়া করেছিল। উনি ফার্স্টে আগে একটা পেপার সলভ করেছিল বিফোর হি স্টার্টেড। সো আপনি রাইটিংটা লিখবেন, রাইটিংটা লিখে ইউ মেক ইউর পিয়ার্স চেক ইউর কপি। আচ্ছা দেখে পড়ে বলো তো যে আমার রাইটিংটা কেমন, ইজ ইট কারেক্ট, ইজ ইট রাইট, পড়ে কি ভালো লাগছে। ওরা ওদের ফিডব্যাক দিবে, and their feedback is very valuable. Doesn't matter if they're an English teacher or not. Feedback, a fresh pair of eyes looking over your work is actually very good. It's very helpful. So they can help you see যে আপনার writing এ কোথায় কোথায় improvement করতে হবে. Then you can take those points and you can take your time to improve on those factors. So the second point that I would say is try to figure out your flaws and work on them and take your time. কোনো রাশ নাই আইএলটিএস পরীক্ষা দিতে, এটা হচ্ছে আমার একটা থার্ড পয়েন্ট। অনেকেই বলে যে আমি আর 1 মাস পরে, আমার 1 মাসের মধ্যে অ্যাপ্লাই করতেই হবে, না হলে টাইম শেষ, না আমাকে এখনই না। It's all about planning and figuring out আপনার জন্য রাইট টাইমটা কখন। If you want to catch, যেটা ভাইয়া বললো, if you want to catch the fall session, you know when you have to apply, তাহলে you know when you have to submit your papers. পেপারসও কবে সাবমিট করবে, ওইটারও আগে আপনার রেজাল্ট আসতে কতদিন লাগবে। আইএলটিএস এর রেজাল্ট আসতে 2 সপ্তাহ লাগে, রাইট? সো এগুলো সব হিসাব করে তারপরে 2 সপ্তাহ আগেও আপনার এক্সাম কবে দিবেন, ওই এক্সাম কবে দিবেন, তাহলে এক্সামটা যে দিবেন ওটার আগের থেকে কবে প্রিপেয়ার শুরু করবেন। ইউ হ্যাভ টু স্টার্ট প্ল্যানিং ফ্রম দেয়ার অল দ্য ওয়ে ব্যাক। ইটস লাইক দ্য চেইন প্রসেস, ইউ হ্যাভ টু গো অল দ্য ওয়ে ব্যাক। সো ইউ অলসো হ্যাভ টু সি যে আপনাকে প্রিপেয়ার কবে থেকে করতে হবে। এখন যখন আপনি দেখতেছেন যে না আমার 1 মাসের মধ্যে এক্সাম দিতেই হবে, কিন্তু আপনি হিসাব করে দেখলেন যে ও মাই গড আমার তো আর হাতে 3 মাস সময় লাগবে, তো দরকার হলে আপনি আপনার সেশনের টাইমটা পিছায় দেন if you want to get good grades like scores in IELTS, বা আপনি প্ল্যানিংটাই আরো আগের থেকে করেন। দ্যাট ইজ আই থিঙ্ক আরো বেটার, যে আচ্ছা আমার এই টাইম থেকে শুরু করতে হবে, তখন থেকে প্র্যাকটিস করতে হবে। আর একটা হচ্ছে যে প্র্যাকটিস যদি আপনি করেনি, তো লাস্ট বলবো যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের জন্য অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে। আইএলটিএস এর কেমব্রিজের বুকের এত বড় একটা কালেকশন আছে, অনলাইনে দেয়ার আর সো মেনি ওয়েবসাইটস যেগুলো আছে। এভরিডে যদি আপনি বই খাতা নিয়ে বসে প্র্যাকটিস না করতে চান, ফোন তো হাতে থাকে, ফোনের দিকে তো সবসময় আমরা তাকায় থাকি, এটা তো এখন আমাদের ইটস একটা আমাদের ইনহেরেন্ট নেচার হয়ে গেছে এটা। সো ফোনের মধ্যে হইলেও অ্যাটলিস্ট ঢুকে একটা এক্সারসাইজ সলভ করার চেষ্টা করেন। রিডিং এর একটা প্যাসেজ সলভ করতে 20 মিনিট লাগবে, পার প্যাসেজের জন্য 20 মিনিট করে দেওয়া হয়। রিডিং এর 3টা প্যাসেজ থাকে, 1 আওয়ার টোটাল টাইম। তো 20 মিনিট নিয়ে হলেও ফোনের মধ্যে বসেও আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে যেখানে ওরা আপনাকে প্যাসেজটা দিয়ে নিচে আপনাকে করে এমসিকিউ স্টাইলে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে দেবে। সো দিনে অ্যাটলিস্ট যদি ওটাও একটা করেন তাহলে চর্চাটা থাকলো বেসিক্যালি। সো অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে আউট দেয়ার, নো নিড টু গেট লস্ট যে কোনটা কিভাবে কোথায় পাবো। জাস্ট গো আউট দেয়ার, ডু ইয়োর রিসার্চ এন্ড গেট ইট। এন্ড লাস্ট আইটেম অ্যাড করতে যাচ্ছি রাইদা, সেটা হচ্ছে জি অনেকে এই জায়গাটাতে কিন্তু মানে তুমি যেটা বলতেছিলা যে অনলাইনে কিন্তু প্রচুর রিসোর্সেস আছে, প্রচুর ম্যাটেরিয়ালস আছে। এটার কিন্তু ভালো এবং খারাপ দুইটা দিকই আছে। কারণ হচ্ছে যে পিপল মে গেট লস্ট অ্যামাং দিস রিসোর্সেস, যে আসলে কোনটা পড়বো বা কোনটা আমার জন্য কাজে লাগবে। হয়তো এমন রিসোর্সেস আছে যেটা হয়তো বা তার এখনকার যে লেভেল আছে তার থেকে অনেক উপরে বা তার থেকে নিচে, হয়তো বা সে সেটা প্র্যাকটিস করতেছে বা যেটা অলরেডি তার মোটামুটি হয়ে গেছে, তখন একটা ভালো স্কোর সে পাচ্ছে ওইখানে। বাট এক্সামে ডিফিকাল্টি লেভেলটা একটু ডিফারেন্ট হবে বা হয়তো বা একটু টাফ আসবে। সো মানে বাছাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এইখানে কিন্তু মানে ভালো অভিজ্ঞ কারো একটা পরামর্শ নিয়ে কিন্তু আমি বলবো যে আপনারা আগাবেন। যে স্পেশালি হচ্ছে যখন আপনারা রিসোর্স গুলা বা কিভাবে পড়বেন বা কোন জায়গাগুলো থেকে পড়বেন এটা যখন ঠিক করতে যাবেন, ডেফিনেটলি ডু কনসাল্ট উইথ সামওয়ান স্পেশালিস্ট। True. That is also a very good point. Yes, they should do that. Yes. যদি আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ অনেক there is a huge pool, এখন as I'm talking to you আমার ট্যাবের আমার ক্রোমের ট্যাবের মধ্যে মনে হয় 5-6টা লিংক খোলা, যেখানে 5-6টা কোয়েশ্চেন পেপার খোলা আছে as of this moment. So হ্যাঁ there is a huge pool and it's a matter of concern যে কোনটা রেখে কোনটা সলভ করব। সো এখানে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু যখন আপনি আইএলটিএস শুরু করে দিবেন তখন আপনি অলরেডি দেখতে পারবেন যে reading এর জন্য there are 11 types of questions, writing এর জন্য listening এর জন্য there are 9 kinds of questions. So when you are solving it question wise, তো তখন আপনি হবে সেভাবে আপনি কাস্টমাইজ করে আপনি গুগলে সার্চ দিয়ে সেভাবে আপনি পেয়ে যাবেন।
But যদি তাও you are not sure where to go, how to do it, তাহলে of course you should consult with someone যে already exam দিয়ে এসেছে বা a person who has already prepared for the exam. That would be a great help actually. যেরকম আমি যদি এখন আবার এক্সাম দিতে যাই, তো অনেক আগে এক্সাম দিয়ে ফেলছি, আমি চিন্তা করতেছি আমি আবার এক্সাম দিব। সো এখন যদি আমি এক্সাম দিতে চাই, তো এখন আমি আদনান ভাইকে রিচ আউট করবো যে ভাইয়া আপনি রিসেন্টলি এক্সাম দিয়েছেন, কোত্থেকে আপনি কি করেছেন আমাকে বলেন। And I will take his word for it and I will practice accordingly because ভাইয়া এখন রিসেন্টলি এক্সাম দিয়েছে, he is more in touch with what is going on in the current IELTS scenario. So yes, of course, you should reach out to someone like that. And আরেকটা যেটা last before I end the part of this answering this question, this broad question যেটা আমাকে সাদিম ভাই দিয়েছে, সেটা হচ্ছে যে আদনান ভাই আরেকটা কথা, মানে যেটা আদনান ভাই তখন বলেছিলেন, যেটা আমি প্রথমেই বলেছি আমার অ্যান্সার, which I really like, is যে you have to be confident, you cannot be nervous. এটা আমি স্পিকিং এর জন্য স্পেসিফিক্যালি বলবো। সো when you go for the speaking exam, আপনার স্পিকিং এক্সামের ডেট ইদার আগে বা পরে পড়তে পারে, ডিপেন্ডিং অন what's the situation, seats available আছে নাকি না, the availability of seats basically. So when you go for the speaking exam, so আপনি যখন এক্সামিনারের সামনে যাবেন, and the moment they start asking you যে please have a seat, may I have your passport, what is your name, this ওখান থেকে কিন্তু আপনার এক্সামটা শুরু। Why? Because body language matters. এখন যদি আপনি আমার সামনে এইভাবে আসেন, নিচের দিকে তাকায় এরকম করে ভীতু হয়ে, yes I'm prepared, thank you, yes my name is Rayeedah, আপনি যদি এরকম, you're not nervous, আপনার বডিতেই বোঝা যাচ্ছে, মানে you're not open, you're not free, you're not confident, you're not being able to maintain eye contact, আপনি খুব ভীতু স্বভাব নিয়ে আপনি আমার সাথে কথা বলছেন, তখন আমি মনে করব যে আরে উনি তো নার্ভাস, তার মানে ওনার এক্সাম, ওনার প্রিপারেশন মেবি ভালো না, উনি মেবি একটা 6 এর উপর পাবে না। এটা এক্সামিনার ফার্স্টে কিন্তু ইমপ্রেশন এটা করে নিতে পারে ভেরি ইজিলি। এটা স্পিকিং ইজ আ ভেরি মানে পার্সপেক্টিভ স্কোরিং স্টাফ, ঠিক আছে। আমি যখনই দেখবো যে উনি ইজ নট কনফিডেন্ট অন হিম অর হার ওন সেলফ, তখন আমিও কিন্তু ওনার উপর আমার কনফিডেন্স থাকার কোনো মানে হয় না। তখন কিন্তু আমিও মনে করব যে আচ্ছা ঠিক আছে, তাহলে মেবি দিস পারসন ইজ নট কনফিডেন্ট ইন হিজ অর হার ওন স্কিলস, তাহলে আমি ওনাকে, আমার মাথার মধ্যে ওটাই থাকবে, এন্ড যখন আমি ওনাকে স্কোরিং করতে থাকবো, আমি ওটা মাথায় রেখেই কিন্তু ওনাকে স্কোরিংটা করতে থাকবো, তখন কিন্তু ওটা আমার স্কোরিং এর উপর যা ফার্স্ট ইমপ্রেশন দ্যাট আই হ্যাড অফ দিস পারসন, এটার এফেক্টটা করতে থাকবে। সো when you go in front of your examiner, try practicing at the আয়নার সামনে দাঁড়িয়ে talking to yourself in English. Maintain eye contact, maintain a smile, be candid. It's not an exam. Just pretend that you're having a conversation. I still remember when I gave my IELTS speaking exam, I didn't even feel like it was an exam. It was just a conversation that I had with a very nice lady with a very nice British accent. And it ended up good. Our exam bhaloই হয় speaking টা. So be confident and don't be nervous. Don't let the examiner see that you're nervous with your body language. It's a very, again, subconscious thing at a control point. So try having a partner, a practice speaking partner, but try practicing in front of a mirror. And just be very aware of your posture, your composure, or your body language, and be confident, basically. That's it. That's all I gotta say for that. Okay, great. ওকে, সো এবার আমরা আসি হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনটাতে। হচ্ছে আচ্ছা, আদনানের কাছে এই কোশ্চেনটা নিয়ে আমি আসি। আচ্ছা, তার আগে আমি কিছু কোশ্চেন একটু নিয়ে নেই। সেটা হচ্ছে যে একজন একটা কোশ্চেন করেছে, রায়দা তোমার কাছে, HS in now 20 are running. If I want to go to Canada, completing my graduation, That's a bit research based, I suppose. Pavel Bhaiya, hi. You have completed your HSC in 17, now 21 is running. Okay, I'm guessing you're talking about the year. It's very easy to assume that you're talking about your age as well. Okay, so if you want to go to Canada,
to complete your graduation? Is there any opportunity to take scholarship in Canada as I lost my golden age as well? Okay, or how many scores is required? Okay, so first of all, this is a very research-based question. You have to talk to, okay, first of all, আমি আপনাকে যেটা সাজেশন দিব এখানে যে হচ্ছে you first have to make a list of the universities that you want to apply to. Okay, you have to area-based university. If you want to live in Vancouver, then look for a few universities that you think that their acceptance rate is high. Jeta you think is good for the concentration that you want to pursue, apni oder ekta list koren. If you want to go to Toronto, Ontario, then you make a list of universities there, and you make oderke apni set korben acceptance rates wise, tarpor apnar concentration, ba if you want to pursue a degree in finance, তো কোন ইউনিভার্সিটি গুলো আপনার জন্য বেটার ওভাবে আপনি একটা লিস্ট করবেন, and তারপর it's about you having a communication with the university administration at the end of the day. ওদেরকে আপনি আপনার যা যা ডকুমেন্টস আছে ওগুলো দিয়ে আপনি ওদের সাথে ডিরেক্টলি কথা বলবেন, যে ওদের অ্যাডমিশনস অফিসের সাথে কন্ট্রাক্ট করবেন, and you will ask them যে based on your scores আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, বা what more do they need from you in for them to accept your admission, but for them to give you your scholarship. And therefore I think it's a process from there, and the universities over there, they are very very cooperative or onek communicative or apnar email reply dibe, and it can go back and forth. So it's about communication and it's about research. So you do your research first and you reach out to the universities that you want to apply to first, and therefore that can কি হয় আল্লাহ ভরসা ইনশাআল্লাহ, good luck to you. ওকে, সো আরেকজন একটা কোশ্চেন করেছে যে স্পোকেনে ভালো করার যাবে কিভাবে? It's again it's all about practice. Inshallah very soon we just came out with the debutant IELTS course for Capstone. Inshallah in the future we might also release a spoken course for it as well, spoken batch for it as well. যদি সাদিক ভাইয়া ওনার হাতে নিয়ে মার্কেটিং অলরেডি আমাদের আছে, বাট দ্য থিং ইজ আমরা প্যান্ডেমিকের কারণে হচ্ছে অফলাইনে এটা এখনো শুরু করি নাই, বা অফারটা আসলে এখনো নেই, বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি দেওয়া আছে। সো স্পোকেনের জন্য কিন্তু আপনারা ব্যাচে চাইলেও জয়েন করতে পারেন। মানে যেটা হয় কি, যে ধরেন আপনি যদি কোনো ব্যাচের থ্রুতে যখন প্রিপারেশনটা নেবেন, ইউ গেট আ স্ট্রাকচার্ড গাইডলাইন, যে না এটার পরে এটা, এটার পরে এটা, প্র্যাকটিসটা আমি এখান থেকে করব, এতক্ষণ করব, এই জায়গা থেকে করব, ম্যাটেরিয়াল সেট করা থাকবে। তারপর হচ্ছে একটা টিম আপনি পাচ্ছেন, যখন আপনি একটা ব্যাচে আসলে প্রিপারেশন নিচ্ছেন, আপনার সাথে কিন্তু একই ক্লাসে আরো 30 থেকে 35 জন স্টুডেন্ট থাকবে। সো ইউ গেট টু নো অ্যাবাউট আদার পিপল এজ ওয়েল, যে যারা আপনারই মতো আরেকটা টার্গেট নিয়ে আগাচ্ছে। সো তাদের কাছ থেকেও কিন্তু শেখার মতো অনেক কিছু পাওয়া যায় ব্যাচগুলোতে। এটা যে কোনো ব্যাচে, এটা আইএলটিএস ব্যাচ বলেন, স্পোকেন ব্যাচ বলেন, বা আমাদের আইবি এর যে ব্যাচগুলো আছে সব জায়গাতে, মানে এটাই হচ্ছে ইনফ্যাক্ট মানে কোচিং এর সবচেয়ে বড় সুবিধাটাই হচ্ছে এটা, যে এখান থেকে আপনি গাইডলাইনটা খুব স্ট্রাকচার্ড পাবেন, মানে ওয়েল স্ট্রাকচার্ড, ম্যাটেরিয়ালস গুলো একদম সম্পূর্ণভাবে গোছানো থাকে, এবং প্লাস হচ্ছে যে কিছু মানুষ আপনি পাচ্ছেন, যে 30-35 জন বা 40 জনের একটা ব্যাচ পাচ্ছেন, যে যারা কিনা হচ্ছে দেখবেন যে আপনি হয়তো বা স্পোকেনে ভালো না, বা আপনি হয়তো বা রাইটিং সেকশনটাই উইক, বাট আরেকজন দেখবেন যে স্পোকেনে ভালো। সো আপনি কিন্তু তখন তার সাথেও একটা কমিউনিকেট করার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন, যে না আমি এইভাবে কমিউনিকেট করবো। আমার আসলে আপনি স্পোকেনে ভাইয়া ভালো করলেন কিভাবে, বা আপু আপনার রাইটিংটা ভালো হলো কিভাবে। সো তাদের সাথে যখন আপনি কনভারসেশনটা চালাবেন বা তাদের সাথে যখন কথা বলবেন, ইউ গেট এ টিপস অ্যাজ ওয়েল, যে এই বিষয়গুলো আমরা করা উচিত, বা তখন কিন্তু আপনি চাইলেও হচ্ছে একটা গ্রুপ স্টাডিও কিন্তু সেট করে ফেলতে পারছেন। এটা ছাড়াও হচ্ছে যদি স্পোকেনে আপনাদের ভালো হইতে হয়, ইউ হ্যাভ টু লিসেন আ লট। এই জিনিসটা কিন্তু আমরা সবাই ইগনোর করি। ইংলিশ কিন্তু আগে অনেক বেশি আমাদের শুনতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং ইউ শুড লুক ফর হোয়েন ইউ লার্ন আ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে প্রথমেই কিন্তু সবার আগে এই কাজটা করতে হয়, যে প্রচুর পরিমাণে শুনতে হয়। সো ইংলিশ আগে অনেক বেশি শোনেন, পডকাস্ট শোনেন বা ভিডিওস শোনেন বা হোয়াটএভার ইউ লাইক, আপনি আগে শোনেন। দেন হচ্ছে কাউকে খুঁজে বের করেন যার সাথে আপনি কথা বলবেন, পার ডে অন্তত 1 ঘন্টা করে হলেও কথা বলবেন। সো যখন আপনি শুনবেন এবং বলবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি একটা স্পিকিং এর ন্যাক কিন্তু চলে আসবে। এটা ছাড়াও হচ্ছে প্রচুর পরিমাণে রিডিং হ্যাবিটটা বাড়াইতে হবে, এবং পার ডে কিছু না কিছু লিখতে হবে। সো এই 4টা প্যাকেজ যখন আপনি কমপ্লিটলি একসাথে চালাবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি ভালো করবেন।
স্পোকেনে যদি আপনার ভালো হতে হয়। আচ্ছা সদীপ ভাই, আমি একটু অ্যাড করতে চাচ্ছি এখানে। Sure. Since I've been the spoken instructor in Capstone, I've been there maybe in 2019, if I can remember correctly. So যেটা হচ্ছে কি, মানে এগুলো তো সবই ঠিক আছে, আর অফ দ্য বক্স যদি আমরা চিন্তা করি যে if you follow someone, for example, আমরা যখন ছোট বাচ্চা, যখন when we're just born, right, তখন আমরা আমাদের প্যারেন্টস এর কাছ থেকে কথাবার্তা শুনি, তারা কিভাবে কথা বলে, কি বলে, তাদের এক্সপ্রেশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অর্গান গুলো যেগুলোতে তারা কথা বলছে, তাদের মুভমেন্ট গুলো, এভরি টোনস, এই জিনিসগুলো আপনি যখন কারোর কাছে কপি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা কি করি, আমরা মুভিজ দেখি, রাইট? আমাদের রেগুলার বেসিসে আমরা হয়তো রমজানের টাইমে একটু কম দেখছি, বাট হাউএভার আমরা বিবিসি দেখতে পারি, আমরা সিএনএন, আল জাজিরা, লটস অফ থিংস আর দেয়ার হোয়াট উই ক্যান জাস্ট কপি সামওয়ান। আমি বলবো না যে আপনার আমেরিকান অ্যাকসেন্টই ফলো করতে হবে, আপনার ব্রিটিশ অ্যাকসেন্টই ফলো করতে হবে, জাস্ট সিলেক্ট ওয়ান পার্টিকুলার অ্যাকসেন্ট এন্ড গো ফর ইট. Say for example you like a particular actor, say for example you like Al Pacino or someone else, so you can follow that particular actor, you can watch all his movies, you can see how he or she communicates, how he or she pronounces those words, and by doing that what you can do is you're just imitating a person who just is a native English speaker. Once you can do that, you will have that confidence that okay fine, I can talk like him, I'm a very good imitator, right? So at least একটা ইমিটেশন করে তো আপনি ইংলিশে ভালো করতে পারেন। সো এই জিনিসটা অনেকে হয়তো চিন্তা করে না, হয়তো বা চিন্তা করলে হয়তো বা স্ট্রাকচার ওয়েতে কাজ করতে পারে না, কারণ মুভিজটা আপনাকে কি করে, একটা এনজয়মেন্ট দেয়। আর যখন আপনি এনজয়মেন্ট নিয়ে একটা কাজ করবেন, তখন যেটা হবে কি, আপনার মধ্যে আগ্রহটা ক্রিয়েট করবে, আর আগ্রহটা ক্রিয়েট করলে অটোমেটিক আপনি এটা এনজয় করতে করতে আপনি শিখতে পারবেন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকে অ্যাপ্লাই করে এবং আমাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা এই জিনিসটা কাজ করে। সো আই বিলিভ যে আমাদের যারা ইয়াং যারা আছেন, যারা IELTS এর জন্য ট্রাই করছেন, বেসিক্যালি তারা তো ইয়াং এজের আমাদের মতোই। সো আই রিকোয়েস্ট দেম টু go for those particular resources where you can imitate someone, you can copy someone, and you can just improvise your English speaking capacity, right? So that's for me, right? এখানে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে যেটা আদনান ভাইয়া বললেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড ওয়ে টু গো। এটা আমি বলে এসেছি এটা ফর 3-4 ইয়ার্স ধরে, বাট দেয়ার আর লট অফ পিপল যারা এটার পরে আমাকে একটা ফলো আপ কোয়েশ্চেন করেছিল যে আচ্ছা, কিন্তু অনেক মানে অনেক ফিল্মস তো অনেক মানে the Hollywood films, the action films, but the thriller films, Right. when an actor like Al Pacino or Leonardo DiCaprio, like when they're talking, right? Like they're talking in a very fast, like paced accent. Like it's their native accent. আমরা যেভাবে বাংলায় কথা বলি, আমরা বাংলায় কথা বললে আমাদেরকে কেউ ধরতে পারবে? So that is how they talk, and এটা ওদের native language. এটা কিন্তু আমাদের জন্য it's pretty relatively new, right? So a lot of people are unable to catch what they're saying at that moment. তখন সাবটাইটেলস পড়তে অনেক বিজি হয়ে যায়, they get lost সাবটাইটেলস পড়তে পড়তে বোঝার জন্য যে কি বলছে, so it's very hard for them to follow. ওদের জন্য এখানে আমি বলবো যে বাচ্চাদের যে মুভিগুলো থাকে, অ্যানিমেটেড মুভি, ওটা কিন্তু বাচ্চাদেরকে মাথায় রেখে মুভিজ গুলো স্ক্রিপ্ট করা হয় বা কথার ফ্লোটা হবে নেওয়া হয়, because children are listening to it, so এটা আর একটু স্লো পেস থাকে। সো ফর পিপল যারা আরো হাই পেসড, ফাস্ট পেসড ইংলিশ অ্যাকসেন্ট ক্যাচ না করতে পারেন, তখন আপনারা আপনাদের নিস এন্ড নেফিউ, আপনাদের ডটার্স এন্ড সানসদেরকে নিয়ে বসে ওদের সাথে আপনারা কয়েকটা সুন্দর সুন্দর অ্যানিমেটেড মুভি দেখবেন। দ্য স্টোরিজ আর নাইস টু এনজয়, ক্রিয়েটিভিটিও বাড়ে বিকজ স্টোরি লাইনটা অনেক সুন্দর হয়, অ্যান্ড ওদের কথাটা ওরা আরো আস্তে আস্তে বলে, মানে আর একটু স্লোলি বলে, সো ইটস ইজিয়ার টু ক্যাচ। হ্যাঁ, সো দ্যাট ইজ ইজিয়ার ফর পারসন যে মাত্র শোনার চেষ্টা করতেছে। সো হ্যাঁ, যারা মুভিজ দেখতে দেখতে অভ্যস্ত, দে ক্যান গো ফর দ্য ক্লাসিক মুভিজ যেগুলো আমরা উই লাভ এন্ড ওয়াচ, বাট যারা একদম নিউ এটাতে ঢুকছেন, তারা এই অ্যানিমেটেড মুভিজ গুলো দেখতে পারেন। ইটস ইজিয়ার ফর ইউ টু ক্যাচ। Absolutely right. আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে সাইহান খান। Assalamu alaikum. Preparing for IBMBA, can complete the preparation for IELTS to which extent? আচ্ছা, কোশ্চেনটা আমি যেটা বুঝতে পারতেছি যে IBMBA এর প্রিপারেশনটা নিলে আসলে IELTS এর কতটুকু কভার হবে। জিনিসটা হচ্ছে আপনি হয়তো গ্রামারে একটা হেল্প পাবেন, বাট বুঝতে হবে মানে IELTS এর আসলে প্রিপারেশনটা আর IBMBA এর প্রিপারেশনটা ইটস ডিফারেন্ট। হ্যাঁ,
আইএলটিএস হচ্ছে একটা অ্যাবসলিউটলি হচ্ছে একটা মানে ল্যাঙ্গুয়েজ বেসড কোর্স। আপনি ইংলিশটা আসলে কত ভালো পারেন, এখানকার গ্রামার কত ভালো পারেন, স্পিকিং কত ভালো পারেন, লিসেনিং কত ভালো করতেছেন, রাইটিং কত ভালো করতেছেন। আইবিএ তে হয়তো একটা বা দুইটা রাইটিং থাকবে, বাট এইখানে হচ্ছে রাইটিং এর লেভেলটা ডিফারেন্ট থাকবে। আপনি শুনে শুনে কতটুকু লিখতে পারতেছেন সেইটার টেস্টটা এখানে হবে। সো ইটস এ ডিফারেন্ট বল গেম। ওকে, সো আপনার হয়তো গ্রামার একটা হেল্প হবে, সেটা হয়তো আপনার ওই গ্রামারের হেল্প দিয়ে হয়তো আপনি রাইটিং এ একটা হেল্প পাবেন, স্পিকিং এ একটা হেল্প পাবেন, বা ইয়েতে হেল্প পাবেন। বাট আসলে কতটুকু এক্সটেন্ড কভার করবে এটা বলাটা টাফ। সো যেটা মাথায় রাখেন যে দুইটা হচ্ছে একটা ডিফারেন্ট টেস্ট, আইবি এর এমবিএটা ডিফারেন্ট এবং আইএলটিএসটা ডিফারেন্ট। আসলে দুইটা একটা আরেকটাকে হেল্প করবে, বাট এমন না যে একটা প্রিপারেশন নিলে আরেকটা কভার হয়ে যাবে। সো আপনি যদি আইবি এর এমবিএ প্রিপারেশন নেন, ইউ হ্যাভ টু টেক সেপারেট প্রিপারেশন ফর আইএলটিএস অ্যাজ ওয়েল, অথবা ভাইস ভার্সা। যদি আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেন, বাট ইফ ইউ স্টিল ওয়ান্ট টু টেক প্রিপারেশন ফর আইবি এমবিএ, ইউ হ্যাভ টু টেক আ ডিফারেন্ট প্রিপারেশন অ্যাজ ওয়েল। সো এটা একটু মাথায় রাখবেন। ওকে, সো আচ্ছা, এখন একটা কোশ্চেন আমার কাছে আমার ইয়েতে ছিল, যেটা আমি আদনানকে আসলে তখন করতে যাচ্ছিলাম, যে একটা স্টুডেন্ট তার জন্য মানে সে মোটামুটি খুব একটা, তার একটা বেসিক খুব একটা ভালো না, বা সে হয়তো মানে মোটামুটি বেসিকের মানে বাংলাদেশ নর্মাল একটা এভারেজ বাংলাদেশি যাদের স্পোকেনটা যেরকম থাকে বা ইংলিশে যেরকম থাকে তার সেরকম বেসিক, সে আসলে কি তার পক্ষে কি 3 মাসে একটা ভালো স্কোর অর্জন করা সম্ভব? ওয়েল ইটস অ্যাকচুয়ালি ভালো স্কোরের ডেফিনেশনটা তো ভাই ডিপেন্ড করছে একটা পার্সনের উপর। ফর এক্সাম্পল, একটা মানুষের এক্সপেকটেশন থাকে যে সে তার পার্টিকুলার লেভেল অফ ইংলিশ অনুযায়ী সে চিন্তা করবে যে আমার জন্য 6.5টা ভায়াবল হবে, পসিবল হবে, নাকি আমার জন্য 7.5টা পসিবল হবে, নাকি 8.5 or 9 হোয়াটএভার। সো এই জিনিসটা একটা মানুষের এক্সপেকটেশনের বেস করে কিন্তু সে ডিফাইন করতে পারবে। যদি দেখা যায় তার ইংলিশটা খুবই উইক বলতে আমি এটা বলতে চাচ্ছি যে সেই মানুষটা ঠিক মতো প্রোনাউন্স করতে পারছে না, টাইম মতো ওয়ার্ডস নিয়ে আসতে পারছে না, তার সেন্টেন্সের ভেতরে এক্সপ্রেস করতে পারছে না ফ্ললেসলি, এই জিনিসগুলো যদি থেকে থাকে, যদি তার মধ্যে শাইনেস ছাড়াও তার মধ্যে যদি আপনার রিসোর্স বা ম্যাটেরিয়ালস এর ঘাটতি থাকে, যেটা আপনার লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রিসোর্স এগুলো যদি থাকে, ইন দ্যাট কেস আমার মনে হয় সেই পার্টিকুলার মানুষটার জন্য কিছুটা সময় নিয়ে প্রিপারেশন নেওয়া জরুরি, বিকজ দ্যাট পারসন নিডস টু প্রিপেয়ার হিমসেলফ ফার্স্ট। আপনার উইদাউট এনি আর্মস এন্ড ওয়েপনারিজ ইউ ক্যানট গো ফর আ ওয়ার, রাইট? এন্ড আলসো দ্য ওয়ার. So I should say that in that case, no matter what the necessities are, আপনার একাডেমিক হোক বা জেনারেল হোক, যেটাই হোক, আপনার সময়টা নিতেই হবে আপনাকে একটা পার্টিকুলার লেভেলে পৌঁছানোর জন্য। বিকজ আমরা জানি যে 6.5 বা 7 এরকম স্কোর না আসলে অ্যাকচুয়ালি এটা বেনিফিশিয়াল হয় না। আপনার স্কোরটা যেটাই থাকুক, এর নিচে গেলে আসলে ইট ডাজন্ট লুক গুড, ইট ডাজন্ট ওয়ার্ক গুড, এন্ড ইটস নট ওয়ার্কেবল, টু বি অনেস্ট। সো আমার মনে হয় যে whoever tries to prepare for IELTS, if he or she thinks that he or she has some huge lackings, so much so that he or she cannot just express himself or herself that much particular way in which she can, at least express herself, her own names and families and basic information. এটা যদি না করতে পারে, in that case আমার মনে হয় যে অনেক অনেক সময় নিয়ে প্রিপারেশন নেওয়াটা necessary. Short term preparation doesn't work for that. Sorry to say. ওকে, আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, এইচএসসি এর পর আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাব্রডে ট্রাই করব ইনশাআল্লাহ, সেই ক্ষেত্রে আইএলটিএস মাস্ট, কিন্তু তখন ভার্সিটি অ্যাডমিশন কোচিং করব না আইএলটিএস, যেহেতু অ্যাব্রডে ট্রাই করলে শিওর না যে আমি যেতে পারবো, অবশ্যই বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে, এইচএসসি 21 ব্যাচ, আমার আসলে আইএলটিএস কখন দেওয়া ভালো হবে? আচ্ছা আচ্ছা ভাইয়া, তুমি, ওয়ালাইকুম আসসালাম, যেটা হচ্ছে যে তুমি কখন যেতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। সো আমার মতে হচ্ছে তুমি এখন থেকে পাশাপাশি অল্প অল্প করে প্রিপারেশনটা নিতে থাকো, সেটা বাসায় হোক বা কোচিং এ হোক, তুমি প্রিপারেশনটা নিতে থাকো। বাট অবশ্যই যদি তুমি দেশেও একটা ব্যাকআপ রাখতে চাও, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গো ফর আন্ডারগ্রেড কোচিং অ্যাজ ওয়েল। কারণ হচ্ছে যে আইএলটিএস প্রিপারেশনটা আসলে কিন্তু ওই আন্ডারগ্রেডের প্রিপারেশনটা কিন্তু কভার করবে না। সো তুমি এখন থেকে আইএলটিএস এর প্রিপারেশনটা হালকা হালকা নিতে থাকো, সেটা কোচিং এ হোক বা বাসাতে বসে হোক, নিতে থাকো। এবং আইএলটিএসটা দাও হচ্ছে হয়তোবা এখন তো মোটামুটি চলে যাচ্ছে, সো তুমি টার্গেট করো যে তুমি হয়তো অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের দিকে হচ্ছে আইএলটিএস এ বসবা, এরকম একটা প্রিপারেশন নিয়ে হচ্ছে তুমি আগাও, আমার মনে হয় সেটা বেটার হবে। ওকে,
সো আমাদের তো প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, সো আমরা আমাদের প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকেও চলে আসছি। সো রাইদার কাছে এখন কোশ্চেন থাকবে যে ভোকাব এবং গ্রামার এই দুইটাতে আসলে ভালো করতে ইন্ডিভিজুয়ালি আমাদের আসলে কি করা উচিত? Such a common question, but yet so important. That's a good question again, Bhaiya. So grammar টা আমি অলরেডি বলে দিয়েছি তখনই যে গ্রামার ইউ হ্যাভ টু ফার্স্ট সি যে গ্রামার আপনার কোথায় কোথায় উইকনেস আছে। এটা আপনারা আপনাদের এইচএসসি এসএসসি টাইমে আপনাদের যে বুকস গুলো আছে ওগুলোই যদি আপনারা হাতে নেন, হাতে নিয়ে যদি দেখেন যে ও আচ্ছা আমার এখানে একটু উইকনেস আছে, তো মেবি তখনই আপনি আপনার মানে ইউ উইল নো ওয়্যার টু স্টার্ট ফ্রম বেসিক্যালি, তখন আপনি ধরতে পারবেন যে আপনার কোথায় কোথায় উইকনেস আছে। So you start solving questions, you start going through the chapters, the lectures, the examples, you start studying them. And you have to spend at least 30 to 40 minutes a day studying and researching on your weaknesses. যে আচ্ছা আমার গ্রামার এই পার্টে আমার উইকনেস আছে, I should cover them. So করে you solve the questions. Online এ অনেক again questions আছে, you can solve there. বা আমাদের সবারই ঘরে ঘরে গ্রামারের অনেক বই আছে, আমরা ওগুলো সলভ করতে পারি। বা বাজারে অনেক বই আছে, রাইট, অ্যান্সার্স দেওয়া আছে ওই বই পিছে, সো ওটা আপনাদের জন্য বেটার হতে পারে। ইউ ক্যান স্টার্ট সলভিং ফ্রম দেয়ার। এন্ড ভোকাবুলারি, ভাইয়া আদনান ভাই একটা কথা বলেছিলেন যে ভোকাবুলারি জাস্ট মুখস্থ করলেই তো হবে না, ওটা লিখতে হবে, ওটা চর্চার মধ্যে আনতে হবে। এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে ওরা বলে যে আমি এভরিডে 20টা 50টা করে ওয়ার্ড মুখস্থ করি, তাও আমি দেখি যে আমি ওয়ার্ড মনে রাখতে পারতেছি না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি একটা ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, এর থেকে আমি বলবো যে আপনি এভরিডে 10টা করে ওয়ার্ড নিবেন যেগুলো আপনার লাগবে। আইএলটিএস এর একটা ভোকাবুলারি, আইএলটিএস এর অনেক ভোকাবুলারি লিস্ট আছে, তারপরে এমনিও অনেক ভোকাবুলারি লিস্ট আছে যেগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের ডে টু ডে লাইফের দরকার, ওয়ার্ডস দ্যাট উই নিড। ওখান থেকে আপনি 10টা ওয়ার্ড নিবেন, 10টা ওয়ার্ড নিয়ে you write those words, you look at the meaning of those words, and for the next 24 hours আপনি you will make it your mission to use these words in your conversation. আপনি যদি ওয়ার্ডটা শিখে শুধু মিনিং মুখস্থ করে না রেখে দিয়ে আপনি যদি ওয়ার্ডটাকে আপনার কোনো কনভারসেশনের মধ্যে যদি আপনি ইউজ করেন, the sentence doesn't have to be completely in English as well. আপনি বাংলিশ বললেন, কোনো সমস্যা নেই, তাও আপনি ওয়ার্ডটা ইউজ করলেন, দেন আপনার মাথার মধ্যে থেকে যাবে যে আচ্ছা এই ওয়ার্ডটা এই ক্ষেত্রে ইউজ করা হয়, then this will become one of the words that you use on a day to day basis. সেভাবে ওয়ার্ডটা আপনার vocabulary ব্যাংকের মধ্যে জমতে থাকবে। So instead of memorizing 20-30 words a day, try taking 10 words, know the meaning of the words, and try to use them in your conversation. The more you use the words, তত বেশি ওয়ার্ডটা আপনার সিস্টেমের সাথে integrated হয়ে যাবে। That is a place that you can start. এখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন। And yes, যেটা সাদিব ভাইয়া বলেছিলেন যে রিডিং এর অভ্যাস থাকতে হবে। You have to be an avid reader. আপনি যদি আমরা তো বুকওয়ার্মস, আমরা অনেক বই পড়তে পছন্দ করি, কিন্তু আপনি যদি ওরকম করে সবারই এরকম বই পড়ার ইচ্ছা নাই থাকতে পারে। So what you can do here is ফোনে যাবেন, ফোনে বিবিসির অ্যাপ আছে, আল জাজিরার অ্যাপ আছে, আমার ফোনেই আছে, যেটা আদনান ভাইয়া বলেছিল বিবিসি, আল জাজিরা। ইউ ক্যান গো টু দেয়ার অ্যাপস, ওদের ওখানে কিন্তু অনেক সুন্দর করে ওরা নিউজ গুলো কনসাইসলি লিখে রাখে। ইফ ইউ রিড like these news articles 10 to 15 minutes a day, তখন কিন্তু আপনার পড়ার একটা অভ্যাস চলে আসবে, তখন এটা আপনার ভিতরে সিস্টেম্যাটিক্যালি এটা ঢুকে যাবে যে আচ্ছা সো সেন্টেন্স স্ট্রাকচার গুলো এরকম হয়, এই ওয়ার্ড গুলো এরকম একটা জায়গায় ইউজ করা হয়েছিল। This is how you can do it. And yes, try to listen to more English content, like contents, basically more English materials. Try to listen to some podcasts, try to listen to songs. Even if you listen to those classical songs like from back in the 70s, 80s, এখনকার গানগুলো তো যাতা অবস্থা, but আগের গানগুলো if you listen to them, ওখানে অনেক সুন্দর করে থটস গুলো মানে they present their ideas, their thoughts অনেক সুন্দর করে, and ওদের অ্যাকসেন্টস গুলো অনেক সুন্দর করে দেয়, গানগুলো শুনতেও ভালো লাগে, and ওয়ার্ডস গুলো ওটার থ্রু অনেক সুন্দর করে শেখা যায়। যেরকম এটা ভাইয়া বলেছিলেন যে সাদি ভাই বলেছেন you have to be in an environment, আপনাকে সামনে শুনতে থাকতে হবে to be able to catch up. আদনান ভাই সেম কথাটা বলেছিলেন যে you have to be able to, মানে you have to listen a lot, right? And আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে
এটা আমার ক্লাসমেটরা আমাকে কোয়েশ্চেন করে যে তুমি কি বাইরে থেকে এসেছো, লাইক why do you have an accent like that? It's not that I took some extra course for it, it's that I practiced it. Like I grew up in an environment যেখানে when I was a baby and my mom used to feed me, my mom never watched Star Plus, Zee Bangla এগুলো আমার আম্মু জীবনে দেখে নাই। আমার আম্মু দেখতো হচ্ছে Star World, Bold and the Beautiful দেখতো, আমার mom Desperate Housewife দেখতো। Like she used to watch a lot of English series back in the days, and she used to খবর দেখতে হলে আম্মু বিবিসি সিএনএন এ যেত, এর বাদে আর কোথাও না। So she was very drawn to that, and I grew up in an environment like that. And ওখানে থাকতে থাকতে ওরকম একটা মানে ইংলিশ ম্যাটেরিয়াল সারাউন্ডেড এনভায়রনমেন্টে বড় হতে হতে, লাইক when I was a baby, তখন থেকে শুনতে শুনতে এখন আমার অ্যাকসেন্টটা এরকম, এখন আমার ইউজ অফ ওয়ার্ডস এরকম, এখন আমার সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম। সো you have to surround yourself with English contents, মানে audibly হোক বা written হোক, however it is, whatever the form, you have to surround yourself in that if you want to improve your English reading, like reading, writing, speaking skills, whatever it is. So grammar and vocabulary, I think you can take a start with it. You can see some progress for yourself. That's what I would say. Okay. সো আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। লাস্ট একটা কোশ্চেন দিয়ে হয়তো আমরা শেষ করব। নূরজাহান আক্তার কোশ্চেনটা করেছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হুইচ বুকস আর দ্য বেস্ট টু টেক IELTS প্রিপারেশন? আচ্ছা, अगेन রাইদা। এটা তো একদম ইউনিভার্সাল একটা অ্যানসার। এটা আমরা সবাই এই সেম সিরিজ থেকে করেছি। এটা হচ্ছে IELTS এর একটা সিরিজ আছে, কেমব্রিজ IELTS 1 to 14, 14টা বই থাকে। 1 to 8 এর মধ্যে আই থিংক সবগুলো একাডেমিক থাকে, সরি না 1 to 9 এর পর্যন্ত সবগুলো একাডেমিক থাকে। এরপর 10 থেকে শুরু করে ওরা চারটা করে জিটি আর 4টা করে একাডেমিক দেয়। ইজ দ্যাট সো ভাইয়া? আদনান ভাই, আমি অনেক আগে করেছিলাম। ইজ দ্যাট সো? আমি কি ঠিকটা বলেছি? আমিও মনে করতে পারছি না, বাট আই গট টু চেক রাইট। না, এরকম একটা কিছু বুক 10 থেকে মেবি বুক 8 বা বুক 10, ওটার পর থেকে ওরা বুক হাফ ওরা একাডেমিক দেয়, half ওরা জিটি দেয়। So I think those books are the best places where you can start your preparation from. ওখানে they start from a very easy level. Like questions গুলো easy level থেকে start হয়, the more the question papers progress, the more like the critical they become. So I think that's a good place to start from. ওইটার পরে আরো বই আছে যেটা আপনারা দেখতে পারেন। কি জানি বলে, এটা কি জানি আছে, ভুলে গেছি। মাগুশেরও কিছু বই আছে যেটাতে, হ্যাঁ মাগুশেরও কিছু বই আছে যেটাতে ভালো ভালো কোয়েশ্চেনস আছে IELTS এর। সো ফার্স্টে I would suggest that you start from the Cambridge IELTS series. ওখান থেকে আপনি স্টার্ট করেন। if you're a general training person, আপনি টাকা পয়সা না নষ্ট করে আপনি বুক 8 থেকে কেনেন, 8 থেকে 14, and if you're academic person then buy from 1 to 14, পুরোটাই কিনেন, পুরোটাই আপনার কাজে লাগবে। And ওটার পর যদি আরো প্র্যাকটিস করতে চান, then you can move on to the Magoosh series. So their questions are pretty good, not bad. Okay. সো আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। আমরা নেক্সট উইকে আবারও ইনশাল্লাহ আর মানে অন্য কোনো গেস্ট ইনশাল্লাহ লাইভে আসবো। আর যারা প্রোগ্রামটা দেখতেছেন বা IELTS প্রিপারেশন যারা নেবেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে রাখি যে আমাদের কিন্তু অলরেডি একটা IELTS ব্যাচ চলতেছে এবং আমাদের নেক্সট ব্যাচটা হবে অনলাইন এবং এটা হয়তো বা মে মাস ঈদের পর থেকে ইনশাল্লাহ শুরু হবে। সো এটাতে অ্যাডমিশন চলতেছে। সো আমাদের যে ট্রেডমার্ক যে ফ্যাসিলিটি যেটা, সেটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ, যেটা আমাদের MBA তে আমরা নিয়ে আসি বাংলাদেশে ফার্স্ট IB এর MBA তে, যে আপনি একবার অ্যাডমিশন নেওয়ার পরে যত করে ইচ্ছা কোর্সটা রিপিট করতে পারবেন। IELTS এর ক্ষেত্রে যেটা দেওয়া হচ্ছে, আমরা সুবিধাটা দিচ্ছি যে আপনি একবার অ্যাডমিশন নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত ইউ ক্যানট গেট ইউ ডিজায়ার্ড স্কোর, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোর্সটা মানে স্কোরটা যতক্ষণ তুলতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোর্সটা রিপিট করতে পারবেন চাইলে। সো এটা এমন না যে আপনি এই বছর প্রিপারেশন নিলেন বা ভর্তি হলেন বাট কোনো কারণে IELTSটা দিলেন না, ইউ ক্যান গেট ব্যাক টু আস ইন দ্য নেক্সট ইয়ার ফর ফ্রি অ্যান্ড ইউ ক্যান অ্যাটেন্ড আওয়ার ক্লাসেস ফর ফ্রি। সো এটা করে আবার কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে দিতে পারতেছেন। সো এই ফ্যাসিলিটিটা আই গেস এটা আমরাই দিচ্ছি বাংলাদেশে IELTS এর ক্ষেত্রে। ওকে, so that's all for today. Thanks a lot Adnan for coming. Thanks a lot Rayeedah for coming.
Thank you for having us here, Bhaiya. Really honored to share the live platform with you. Thanks a lot. Yeah, Thanks it's a lot. good because মানুষকে আসলে অনেক কিছু বোঝানোর দরকার আছে। মানুষ অনেক কিছু ভয় পায়, সংকোচে থাকে, অনেক কনফিউশন অনেক বেশি ইংলিশ নিয়ে। এই জিনিসগুলো আসলে ক্লারিফাই না করলে মানুষের মধ্যে এই জিনিসগুলো কিছুটা গ্রো করা দরকার। বিকজ মানুষ অনেক ভয়ে ভীতিতে থাকে। I think it's better that ভাইয়া একটা ইনিশিয়েটিভ নিচ্ছে এরকম। And I hope that in future you'll take more initiatives like this. And inshallah, we'll provide some better sessions. So thank you very much. Inshallah. Inshallah. Thanks a lot, Adnan. Thanks a lot, Rayeedah. Thanks a Thank lot, you, our Bhaiya. viewers. ইনশাআল্লাহ আবারও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Walaikum assalam.